ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিয়ে রুল জারি করেছেন সুপ্রিম কোর্ট। দুর্যোগকালীন সময়ে প্রয়োজন মধ্যবর্তী সরকার, জানিয়েছেন আদালত। সম্প্রতি গণ অভ্যুত্থানের মুখে পতন হয় স্বৈরাচার হাসিনা সরকারের। এরপরই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন 17 সদস্যের উপদেষ্টা পরিষদ ইতিমধ্যেই কিন্তু শপথ গ্রহণ করেছে এবং অন্তর্বর্তী সরকার গঠন হলো। নতুন সরকারের যাত্রা শুরু হলো, দায়িত্ব বন্টন হলো, কিন্তু নতুন সরকারের কাছে জনসাধারণের প্রত্যাশা কি, কিংবা আপনি আমি কি প্রত্যাশা রাখছি, এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন RICL স্টিল নিবেদিত সপ্তাহের দেশ। আমি ফারনাজ জুই রয়েছে আপনাদের সঙ্গে। আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন এ পর্যায়ে পরিচয় করিয়ে দিই। স্টুডিওতে আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। সেই সঙ্গে আরও আছেন জুনেদ সাকি, প্রধান সমন্বয়ক, গণসংহতি আন্দোলন। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনপ্রত্যাশা রয়েছে, আপনার আমাদের সবার প্রত্যাশা রয়েছে। আমি একটু 2 মিনিট করে আপনাদের প্রত্যাশার কথা শুনতে চাই। জুনেদ সাকি, কি বলবেন? ধন্যবাদ। আমাদের সহ-আলোচক মাসুদ কামাল ভাই এবং যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, আমরা তো একটা ঐতিহাসিক সময় পার করছি। আমাদের এক জীবনে এরকম ঐতিহাসিক সময় খুব কমই আসে, এবং এই যে ঐতিহাসিক একটা অবস্থা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছাত্ররা এবং আমাদের জনগণ সম্মিলিতভাবে শিক্ষার্থীদেরই নেতৃত্বে বলবো যেটা তারা তৈরি করলেন। আবু সাঈদ যে সত্যি সত্যি রক্তে আগুন লাগিয়েছে, এবং তারপরে সর্বশেষ গত 4 তারিখে জুলফিকার শাকিল মাথায় যুবলীগের শটগানের গুলিতে 7 তারিখে 3 দিন লড়াই করে মৃত্যুবরণ করলেন। এই যে শহীদ, শত শত শহীদ, এরা আমাদের আগত সমস্ত প্রজন্মের কাছে এক বিরাট আইকন। এই বয়সে তারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং ওই রকম একটি দানবীয় শক্তির মোকাবেলা করেছেন। অসংখ্য হাজার হাজার মানুষ আহত, আমাদের শিক্ষার্থীরা আহত। তো এই রকম একটা তাদের সংগ্রামের উপর দাঁড়িয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। গতকাল তারা শপথ নিয়েছেন এবং আমরা বলেছিলাম যে ছাত্রদের প্রস্তাবকেই প্রাধান্য এবং গুরুত্বের সাথে প্রাধান্য দেওয়া উচিত এবং গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত, এবং সেইটাই আমরা আশা করি ঘটেছে। এবং গতকাল যে সরকার শপথ নিয়েছে, এই সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো, দেশের আমি মনে করি যে দেশের বিপুল অধিকাংশ মানুষ এই সরকারকে স্বাগত জানায়, এবং এই সরকার জনগণের, বিশেষভাবে আমাদের শিক্ষার্থীরা যে গণ অভ্যুত্থান তৈরি করেছে, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন তৈরি হয়েছে, 71 সালের রক্তের উপর দাঁড়িয়ে যে রাষ্ট্রপতন হয়েছিল, যে স্বপ্ন তৈরি হয়েছিল, 53 বছরে সেই স্বপ্ন পূরণ হয়নি। নতুন করে আবার মানুষের স্বপ্ন তৈরি করা হয়েছে। এই সরকার সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে তাদের কাজ করবেন। এখন প্রথমেই আমি বলবো যে এটা একটা আসলেই যাকে বলে ডক্ট্রিন অফ নেসেসিটি, মানে আমাদের যে একটা এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে একটা শূন্যতা তৈরি হয়েছে, কারণ একটা সরকার পদত্যাগ করে চলে গেছে, এবং এই শূন্যতায় এই সরকার সামনে এসছে এবং এটা জনগণের প্রত্যক্ষ সংগ্রামের সম্মতিতে এসছে। ধন্যবাদ জানাচ্ছি জুনেদ সাকি। প্রত্যাশার কথা একটু শুনতে চাই মাসুদ কামালের কাছ থেকে। আবারও ফিরছি আপনার কাছে। না, প্রত্যাশা তো অনেক কিছু। প্রত্যাশা ধরেন আপনার 2 ধরনের প্রত্যাশা আমাদের আছে। একটা হলো ইমিডিয়েট প্রত্যাশা, আর একটা হলো দীর্ঘমেয়াদী প্রত্যাশা। তাৎক্ষণিক প্রত্যাশা যদি আমি বলি, তাহলে আপনি ধরেন আইন শৃঙ্খলা যেটা একদম ভেঙে পড়েছিল, এটা ঠিক করতে হবে, কিছু কিছু হচ্ছেও হয়তো। দ্বিতীয়ত হলো যারা এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের সংখ্যাটা, আসলে সংখ্যা এবং পরিচয়টা, এটা আমি মনে করি খুব দ্রুততার সঙ্গে বের করা উচিত। কারণ আমরা শুনেছি অনেকগুলি গণকবর হয়েছে। যদি গণকবর হয়ে থাকে, কার কবর কোথায় হয়েছে এটা তো জানা দরকার। এবং তাদেরকে একটা, আমি মনে করি রাষ্ট্রীয় একটা ভাতার ব্যবস্থা করা উচিত তাদের পরিবারকে, কারণ তারা তাদের উপার্জনক্ষম একটা ছেলে অথবা সম্ভাব্য উপার্জনক্ষম একটা ছেলেকে হারিয়েছে। আর দ্বিতীয় যেটা হলো, যারা আহত হয়েছে তাদেরও ক্ষতিপূরণ দেওয়া উচিত, তাদেরও সুচিকিৎসার ব্যবস্থা করা উচিত। এগুলো হলো একদম এই সময়ের চাহিদা।
আর দীর্ঘমেয়াদী যে ব্যাপারটা যেটা তারা বলে এসেছে, এবং ছাত্রদের আন্দোলনও এরকম ছিল, তারা একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। কাজে আমি মনে করি যে এমন একটা তাদের মানে সিস্টেম ক্রিয়েট করতে হবে যেটা থাকলে পর মানুষ কোনো শাসক আর শাসক থেকে দানবে পরিণত না হতে পারবে। মানুষ যেন ভোটটা দিতে পারে এবং প্রয়োজনে এর জন্য সংবিধান সংশোধন করা যেতে পারে এবং আরও অন্যান্য যা যা করা দরকার তারা করতে পারে, এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে চালু হওয়ার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যা যা করা প্রয়োজন তারা সেগুলো করবে। এটি হলো আমার প্রত্যাশা। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। জুনায়েদ সাকি, আপনি যখনই দেশ টেলিভিশনে এসেছেন এই টেবিলেই আমি আপনাকে বারবার বলতে শুনেছি যে চিরস্থায়ী বন্দোবস্ত বন্ধ হোক, রাষ্ট্রের সংস্কার দরকার, রাষ্ট্র মেরামত দরকার। যে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো, রাষ্ট্র মেরামতের দ্বার কি উন্মোচিত হবে? অবশ্যই, এবং সেটা যদি না হয় তাহলে আমাদের সমস্ত অর্জনটাই ব্যর্থ হয়ে যাবে। এবং আমি ছাত্র জনতা সকলকে সজাগ থাকতে বলবো, এত আত্মত্যাগের পরে যদি এই যে ছাত্র জনতা আজকে নতুন রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের যে আওয়াজ তুলেছেন, যে এই যে শাসন, সরকার তো জনগণের সম্মতিতে তার ভোটে নির্বাচিত হয়, সে শাসন করার বিষয় না, রাষ্ট্র পরিচালনা করবে। শাসন শব্দটাই যাতে আমরা অর্থাৎ তার যে মর্মবস্তু থেকে বাতিল করতে পারি, জনগণের উপর প্রভুত্ব করা, এইটা যদি আমরা বদলে দিতে পারি, শব্দও বদলে যাবে। একসময় হয়তো আমরা বলবো এটা রাষ্ট্র পরিচালনা, এটা শাসনের ব্যাপার নয়। এই জায়গাটাতে আমাদের আসা দরকার। এবং সেক্ষেত্রে আমি প্রথম মাসুদ কামাল ভাইয়ের মতো আমি দুটো ভাগ করব। প্রথম ভাগে আমি বলবো যে ইমিডিয়েট কি কাজ। ইমিডিয়েট কাজ হচ্ছে যে যেহেতু একটা প্রতিষ্ঠানগুলো, এই সরকার যেভাবে পুরো রাষ্ট্রকে পকেটে ঢুকিয়েছে, বহুবার এই কথা বলেছি, এবং এটার পরিণাম আমরা দেখলাম যে সরকার পদত্যাগের সাথে সাথে সবগুলো প্রতিষ্ঠান মানে যাকে বলে চুরমুর করে ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। এখন এর ফলে একটা অনেক সুযোগ সন্ধানীরা নৈরাজ্য তৈরি করছেন, এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে এই ছাত্রদের হত্যা করার জন্য সরকার যে তার পেটোয়া বাহিনী তৈরি করেছিল, তাদেরকে যে অস্ত্র দিয়েছিল, তারাও এটার সাথে যুক্ত হয়েছে। সুতরাং এই বিষয়গুলোকে দ্রুত জানমালের নিরাপত্তা আনতে হবে। আমরা দেখছি ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, জাতিগত সংখ্যালঘু নারীরা নিরাপত্তার জায়গায় নেই, এই সমস্ত জায়গা বাড়িতে বাড়িতে ডাকাতি হচ্ছে, ব্যক্তিগত বিদ্বেষ, প্রতিহিংসা, এই সমস্ত অনেকগুলো ঘটনা ঘটছে, দখল হচ্ছে। এই সমস্ত জিনিস আজকে এই আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য করা হচ্ছে। কাজেই আমাদের ছাত্র জনগণকে এখন ঐক্যবদ্ধভাবে স্বেচ্ছাসেবক দল করে তুলে জনগণের যে বিজয় এবং অর্জন, সেটা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য আমাদেরকে এই প্রতিরোধটা গড়ে তুলতে হবে। এবং আমরা দাবি করব অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এগুলোকে দ্রুত পুনর্গঠন করে এগুলোর ইমিডিয়েট যে সমস্ত রিফর্ম দরকার সেগুলো করে সে এই সর্বত্র এই জানমালের নিরাপত্তার ব্যবস্থা করা। দ্বিতীয় একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে যে বিচার। এই যারা একটু আগে মাসুদ কামাল ভাই বললেন, আমি শুরু করলাম আবু সাঈদ থেকে জুলফিকার শাকিল পর্যন্ত, সংখ্যা কত, এরা কোনো সংখ্যা নয়, এরা প্রত্যেকটি এক একটি তরুণ তাজা প্রাণ, এদের ভবিষ্যৎ ছিল। এরা যে আত্মত্যাগ করে গেছে সেইটার ভবিষ্যতের বাংলাদেশে থাকতে হলে প্রত্যেকটি জীবনকে এই দেশের আগত তরুণদের কাছে প্রেরণা হিসেবে রাখতে হবে। সেটা তাদের প্রত্যেকের জায়গা আনতে হবে, তাদের পরিবারের দায় দায়িত্ব গ্রহণ করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এরা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের ট্রাইব্যুনালে বিচার করার জন্য আমরা প্রস্তাব করব যে এটার জন্য একটা আলাদা দ্রুত বলতে আমি বলছি না যে এখানে ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হোক, মানে এটা যেন দীর্ঘমেয়াদী দীর্ঘসূত্রিতার মধ্যে না পড়ে এই বিচারের জায়গা। এই সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ ইমিডিয়েট কাজ আছে। আমরা একটা অর্থনৈতিক সংকটের মুখে, এবং এটা পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারই তাদের লুটপাটের মধ্য দিয়ে তৈরি করেছে। এই অর্থনৈতিক চ্যালেঞ্জটাও মোকাবেলা করতে হবে, এবং তার জন্য অত্যন্ত মনোযোগের সাথে যে কাজগুলো করা দরকার তারা সেটা করবেন। এই বিষয়ে আমাদেরও পরামর্শ আছে, আমরা আরও ভবিষ্যতে পরামর্শ দিব। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, এবার আমি প্রথম ভাগ থেকে একটু দীর্ঘমেয়াদী ভাগে আসি, সেইটা হচ্ছে বাংলাদেশের এই 53 বছরের অভিজ্ঞতা হচ্ছে 71 সালে মানুষ যে সুযোগের সমতা, যে ন্যায় বিচার, যে মানবিক মর্যাদা চেয়েছিল, তার উপযোগী রাষ্ট্র অর্থাৎ সাংবিধানিক ক্ষমতা কাঠামো আমরা তৈরি করতে পারিনি। এক হাতে অধিকারের কথা বললে আরেক হাতে সেটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং সেই কেড়ে নেওয়ার ক্ষমতা, সব ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত, প্রধানমন্ত্রী যিনি হন না কেন, তাকে ব্যবহার করে বিগত সরকার যেইভাবে এটাকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে, প্রতিষ্ঠানগুলোকে পকেটে ভরেছে, এইটাকে আমরা যদি ঠেলে না সাজাই, এই বন্দোবস্ত বাতিল করে নতুন গণতান্ত্রিক
গণতান্ত্রিক বন্দোবস্তে না যাই, আমরা যদি সত্যিকার অর্থে সংবিধান এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে রাষ্ট্রটাকে একটা গণতান্ত্রিক রূপান্তরে না যাই, জনগণের এই স্বপ্ন পূরণ হবে না। এই সরকারের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটাকে ফ্যাসিলিটেট করা, অর্থাৎ এই পথটা প্রশস্ত করা। সমস্ত স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, এখানে শ্রেণী পেশার মানুষ এবং বিশেষভাবে আমাদের শিক্ষার্থীরা, তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা জাতীয় কনসেনসাস তৈরির পথ রচনা করা এবং আগামী নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা, যাতে এমনভাবে নির্বাচনটা হয় পরবর্তী সংসদ সংবিধান সংস্কার সহ সমস্ত এই রাজনৈতিক বন্দোবস্তকে তার আইনি রূপ দিতে পারে। এবং এইটাই জন্য যে সময় দরকার, সেইটা এই অন্তর্বর্তীকালীন সরকার স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে তার হয়তো মেয়াদকাল ঠিক করবে। যে সংকটগুলো আপনারা তুলে ধরছেন জুনায়েদ সাকি, সেগুলোকে আসলে সহসাই সামাল দেওয়া সম্ভব কিনা? যে সংকটগুলো আপনারা তুলে ধরছেন, কারণ আপনি বলছিলেন একনায়কতন্ত্রের কথা, আপনি বলছিলেন যে আসলে ফ্যাসিবাদের কথা, রাতারাতি আমূল পরিবর্তন নিশ্চয়ই সম্ভব নয়। আমরা বলেছি ইমিডিয়েট কিছু রিফর্ম আছে এবং যে আরো আইনি রিফর্ম দরকার, সাংবিধানিক রিফর্ম দরকার, সেই সংস্কারগুলো করার জন্য তো একটা লম্বা প্রক্রিয়া, নির্বাচন, সংসদ, অনেকগুলো জিনিসের প্রয়োজন পড়বে। কিন্তু এটার যে কনসেনসাস দরকার, অর্থাৎ জনগণের মধ্যে এর যে আকাঙ্ক্ষা এবং এর যে ঐক্য, এর যে রূপরেখা, এর যে কি জায়গাগুলো হবে সত্যিকার অর্থে, সেই বিষয়টার আলোচনা কিন্তু এখনই উঠতে হবে। অর্থাৎ সামনে ন্যূনতম একটা শান্তি শৃঙ্খলা, আমরা কিন্তু রাজনৈতিক অঙ্গনে শুনতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো অতি সত্বর নির্বাচনের দাবি রাখছে, অন্যদিকে রাষ্ট্র সংস্কার কোনটি বেশি জরুরি? প্রশ্নটি থাকছে আপনার কাছে, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, RICL স্টিল নিবেদিত সপ্তাহের দেশ থেকে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন RICL স্টিল নিবেদিত সপ্তাহের দেশ। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাসুদ কামাল, আপনি নিশ্চয়ই জাতীয় দৈনিক পত্রিকা পড়েন, নিশ্চয়ই আপনারও চোখে এসেছে। আমার আজকে যখন সকালে পত্রিকা খুললাম, দেখলাম যে অনেক অনেক বিজ্ঞাপন, ছবি সম্বলিত বিজ্ঞাপন। এবং যদি বলি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কিন্তু এটা একটা কালচারে পরিণত হয়েছে যে আমরা লেজুর বৃত্তি, তেলবাজি, কিংবা আপনি একটু আগে বলছিলেন যে দানবীয় যে শাসন ব্যবস্থা, আমরা ক্ষমতার দাপট, এসব দেখে বড় হয়েছি বলা যায়। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দিয়ে জানানো হলো বিজ্ঞাপন বা প্রচারণায় ডক্টর ইউনূসের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা কি পরিবর্তন হতে পারে এমন ভাবে আশাবাদী হতে পারি? না, এই যে আপনার নিষেধাজ্ঞাটা দেওয়া হলো ওনার মানে কার্যালয় থেকে, এটাকে আমি খুবই ইতিবাচক বলে মনে করি। যে আমি নিজেও এটা নিয়ে আজকে আমার একটা কন্টেন্ট করেছিলাম। দেখেন, এস আলম গ্রুপ তারা অভিনন্দন জানাচ্ছে। ভাই, তুমি তো দেশ থেকে মানে টাকা পাচারের জন্য অভিযুক্ত, তোমার বিরুদ্ধে নিউজ হয়েছিল, তোমার মানে খুব পছন্দের এক জাহাজ সেটাকে থামায় রাখছে। তো এগুলো তো অনেক কিছু আমরা দেখছি। তারপরে কয়েকটা ব্যাংক তো সে প্রায় লোপাটি করে ফেলাইছে, কয়েকটা ইসলামী ব্যাংকে। সেই লোক অভিনন্দন জানাচ্ছে ওনাকে। আবার গ্রামীণ ব্যাংকের এই বর্তমানে এমডি, চেয়ারম্যান, এরা তো মানে তাদের জীবনের মধ্যে একটা লক্ষ্য ছিল, একটা কিসের ব্যাংক কিসের কি, তার লক্ষ্য একটা যে ডক্টর ইউনূসকে বেজ্জতি করা যায়। এবং এটা করার জন্য তারা যে আপনার গ্রামীণ টেলিকমের অফিসের সামনে যে ঝাড়ু মিছিল করছে ইউনূসের বিরুদ্ধে, তালা আটকাই দিছে। আমি আজকে গুনে দেখছি সবগুলি পত্রিকাতে, সবচেয়ে বেশি বিজ্ঞাপন দিচ্ছে গ্রামীণ ব্যাংক, সবচেয়ে বেশি। তাহলে এখন বলেন যে প্রতিষ্ঠান এই বিজ্ঞাপন কারা দিচ্ছে? এই বোর্ডই দিচ্ছে, বর্তমান বোর্ডই দিচ্ছে। এই বোর্ডটা কার? সরকার নিয়ন্ত্রিত বোর্ড। এবং তারা কি বলতো? এই বোর্ডের লোকজন বলতো গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূসের তৈরি না, এটা হলো এরশাদের তৈরি। এরাই বলতো, এই শেখ হাসিনা বলতেন এরশাদের তৈরি এটা। তো সেই গ্রামীণ ব্যাংক এখন আবার নির্লজ্জ বেহায়ার মতো ডক্টর ইউনূসের পক্ষে বিজ্ঞাপন দিচ্ছে। কেন দিচ্ছে? তাদের বিজ্ঞাপন দেওয়ার কারণটা তারা বোঝানোর চেষ্টা করছে যে ভাই, মানে মূল বক্তব্য হলো তুমি কিন্তু আমার চাকরিটা খাইও না, আমি নিয়ে বসে বসে লুটপাট করতেছি, আমার এটা করতে দাও। এই দেখেন না, আমি আপনার জন্য বিজ্ঞাপন দিয়েছি, আমি আপনাকে ভালোবাসি। এবং এতদিন ওই ভদ্র মহিলার জন্য ভালোবাসতে পারতাম না, ভালোবাসলে ওটা প্রকাশ করতে পারতাম না, গোপন ভালোবাসা ছিল। তাহলে কি বিজ্ঞাপনগুলোর পেছনে নিজেদের স্বার্থ সিদ্ধি? কোনো দ্বিধা নাই আমার। একটা বিজ্ঞাপন দিতে কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে, এটা কি এমনি খরচ করছে নাকি? পুরা ধান্দা। যারা বিজ্ঞাপন দিছে সবার দিকে আপনি সরু দৃষ্টিতে তাকাতে পারেন, সবগুলি ধান্দা। প্রেম নাই ভাই। শুনেন, ব্যবসায়ীদের কখনো, যে কোনো ব্যবসায়ীদের কোনো নিঃশর্ত প্রেম নাই।
ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল জুনায়েসাকে। যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম যে রাজনৈতিক দলগুলো দাবি করছে যত দ্রুত সম্ভব নির্বাচন যেন দেয়া হয়, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সামনে রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ, কোনটি জরুরি? দেখুন, নির্বাচনের জন্যই তো আমাদের রাষ্ট্রটা সংস্কার করা দরকার, কারণ ভোটাধিকারটা সিস্টেমেটিক্যালি কেড়ে নেওয়া হয়েছিল। সুতরাং এমনভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে যে মানুষের ভোটাধিকার এর মধ্যে আর চর্চা করার কোনো সুযোগ নেই। ভোটাধিকার যে অধিকার, জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার কেন্দ্র এবং তাদের ভোটে সরকার গঠিত হবে, এইটা তো বললেই হবে না। এটা বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠানগুলো এভাবে থাকতে হবে, প্রাতিষ্ঠানিক আয়োজনটা এভাবে থাকতে হবে, আইনগুলো থাকতে হবে, ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। সেই জায়গাটা ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্যই দরকার। কাজেই এই দুইয়ের মধ্যে কোনো এখন আর বিরোধ বিবেচনা না করে আমি তো আবারও বলছি যে নির্বাচনের জন্যই তো এই পরিবর্তনটা হবে, কারণ আলটিমেটলি তো জনগণের ভোটে একটা সরকার গঠিত হতে হবে। সেইটা করার জন্য রাজনৈতিক দল, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, সকল স্টেক হোল্ডারদের সাথে নিশ্চয়ই এই অন্তর্বর্তীকালীন সরকার বসবে এবং তার মধ্যে দিয়ে একটা নির্বাচনের বিষয়ে আলোচনা এগোবে। কবে সেটা হতে পারে, কতটা সময় প্রয়োজন ইত্যাদি। আমি যে কথাটাতে আসছি, আপনি এটার সূত্র ধরে আসি যে ক্ষমতার পালাবদলের সাথে সাথে কিন্তু স্বার্থান্বেষী মহলরা উদ্গ্রীব, যারা বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধা নিয়ে ক্ষমতার ছত্রছায়া থেকে সমস্ত কিছু দখল করেছে, সেইটার ব্যাপারে অবশ্যই এইখানে তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য, আমাদের খেয়াল রাখা দরকার, ব্যবসা বাণিজ্য যারা নিয়মতান্ত্রিক উপায়ে ব্যবসা বাণিজ্য করেছে, সেই ব্যবসা বাণিজ্য যাতে আরও বিকশিত হতে পারে, সেটা আমাদের সরকার একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হওয়া, মানে একটা মনোযোগ হওয়া দরকার। কেননা এই মুহূর্তে আমরা একটা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছি এবং ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বিশেষভাবে যাতে উৎসাহিত হয়। একই সাথে আবার যে ঋণখেলাপি, যে পাচারকারীরা এই ক্ষমতার সুবিধা নিয়ে পাচার করেছেন, তারা এখন বড় বড় বিজ্ঞাপন দিয়ে বলবেন যে আমাদের সবকিছু আবার একইভাবে মাফ করে দাও, এই জায়গাটা তো বন্ধ করতে হবে। সে কারণে আমরা বলছি ওই প্রতিষ্ঠানগুলো যদি কাজ না করে, যেমন বাংলাদেশ ব্যাংক যদি ঋণখেলাপিদের তালিকা প্রকাশ এখন না করে, যে সরকার তাদের করতে দেয়নি, কিন্তু বাংলাদেশ ব্যাংক তো এই ঋণখেলাপিদের তালিকা জানে। বাংলাদেশ ব্যাংক তো, আপনি যে ডক্টর সালেউদ্দিন আহমেদ এখন উপদেষ্টা হয়েছেন, তিনি এমনকি ফাইন্যান্স দেখবেন, তিনি কিন্তু বহুবার বলেছেন যে বাংলাদেশ ব্যাংক জানে কারা কারা টাকা পাচার করেছে, কারণ আন্তর্জাতিক যে সংস্থাটা রেগুলেট করে সেই সংস্থার বাংলাদেশ ব্যাংক সদস্য। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাংলাদেশ ব্যাংক জানে কারা কারা ঋণ খেলাপি করেছে, কাদের কাদের সুবিধা দেওয়া হয়েছে, বারে বারে রিক্লাসিফাই করে কিংবা ঋণ মাফ করে দিয়ে, সুদ মাফ করে দিয়ে, এই পুরো বিষয় জনগণ আজকে জানতে চায় এবং এই জবাবদিহিতার জায়গা আসতে হবে। এটা না আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমরা যদি সত্যিকার অর্থে ব্যবসা বাণিজ্য চাই, যারা নিয়মতান্ত্রিক ব্যবসা বাণিজ্য করছে, যাদের ব্যবসা বাণিজ্যের জন্য ঋণ দরকার, তারা ঋণ পায় না, কিন্তু ঋণ খেলাপিরা ঋণ নিয়ে যাচ্ছে ক্ষমতা ব্যবহার করে। এই দুয়ের মধ্যে পার্থক্য আনা দরকার। সত্যিকার ব্যবসা বাণিজ্য যাতে এখানে সুযোগটা তৈরি হয়। আমাদের শ্রমিক, যারা আমাদের কৃষক ফসল উৎপাদন করে, শ্রমিক আমাদের, তাদের শ্রমে এখানে পণ্য তৈরি হচ্ছে, তাদের আজকে স্বার্থ রক্ষার প্রশ্নটা। ধন্যবাদ জানাচ্ছি। আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন নতুন সরকারের দায়িত্ব বন্টন হলো ইতিমধ্যে, সেই প্রসঙ্গে আসতে চাই, সেই আলোচনাটা একটু জানতে চাই। বিরতির সময় হয়েছে, আবারও বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আরআইসিএল স্টিল নিবেদিত সপ্তাহের দেশ থেকে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন আরআইসিএল স্টিল নিবেদিত সপ্তাহের দেশ। আমরা আবারও ফিরছি আলোচনায়। জুনায়েসা, কি আমরা যদি একটু অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গে আসি, আমরা দেখলাম যে 27টি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন ডক্টর ইউনূস এবং বাকি উপদেষ্টাদের কিন্তু মন্ত্রণালয়ে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ককেও কিন্তু দেখছি এই উপদেষ্টা প্যানেলে। সব নিয়ে আপনার আলোচনা। দেখুন, আমি আগেই বলেছি যে এই পুরো প্রস্তাবনাটা ছাত্রদের যে প্রস্তাব, সেটাকে গুরুত্বের সাথে নেওয়া, প্রাধান্যের সাথে নেওয়া, সেইটা ছাত্রদের এবং জনগণের মধ্যেও এই আকাঙ্ক্ষাটা খুব স্পষ্ট, এটা প্রকাশিত। এটা মানে সোশ্যাল মিডিয়া এতভাবে মানুষ তার ইয়েটা করছে। তো সুতরাং সেই দিক থেকে এই শিক্ষার্থীরা যে একদিকে যেমন তাদের অধিকার, অন্যদিকে তেমনি পুরো যে রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে গুলি করে মারে, হেলিকপ্টার দিয়ে গুলি করে মারে, যে রাষ্ট্র ব্যবস্থা তাদের উপর ভয়ঙ্কর নির্যাতন করে, সেইটা বদল চাইছে। সেই বদলটা করার জন্যই তাদের যে ভাবনা চিন্তা, সেটাও একটা গুরুত্বের জায়গাটা আজকে নিশ্চয়ই মানে আমাদেরকে
সবাইকেই গুরুত্বের সাথে নিতে হবে। সেই দিক থেকে তাদের প্রস্তাবনাটাতে এই সরকারটা এসছে। এখন সরকারের মেয়াদ কতদিন সেটা যেমন মানে ঠিক করার প্রশ্ন, তাকে যদি আবার রেগুলার কাজের বাইরে আরও বেশ যে কাজগুলো করতে হবে তার জন্য সংখ্যা কি এটাই থাকবে না বাড়বে, সেগুলো নিয়ে অনেক প্রশ্নগুলো সামনের দিনে আসবে। এই মুহূর্তের কাজ কিন্তু ইমিডিয়েট কাজগুলো আমাদের হচ্ছে এই সরকারকে স্থিতিশীলতা আনার ক্ষেত্রে জনগণের যে ভূমিকা, সহযোগী ভূমিকা, সেটা রাখা, জনগণের দিক থেকে একটা ঐক্যবদ্ধ চেষ্টা থাকা, যত রকম এই নাশকতা যতভাবে তৈরি করে অথবা আন্দোলনকে কালিমালিপ্ত করে, হ্যাঁ, যেমন ধরুন 32 নম্বরের জাদুঘরে যে আক্রমণটা হলো, তারপরে ধরুন আমাদের বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য ভেঙে দেওয়া হলো, এই সবগুলো আমি মনে করি এমন একটা স্যাবোটাজ হচ্ছে যে স্যাবোটাজ আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার নানান রকম তৎপরতা হচ্ছে, সেইটার তদন্ত করা দরকার। এবং আমার মনে হয় যে জনগণকেও সতর্ক থাকা দরকার। এবং এই যে আজকে বিভিন্নভাবে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি, সেটা বিষয়ে অত্যন্ত সচেতন থাকা দরকার, সমস্ত ষড়যন্ত্রের প্লট বিষয়ে সচেতন থাকা দরকার। এখন যে আলোচনাটা আমরা করছি যে আমরা বাংলাদেশে মানে আমাদের শাসন ক্ষমতা কাঠামো যেটা রাষ্ট্র পরিচালনার আসলে একটা নিয়ম, সেই পরিচালনার নিয়মটাকে সত্যিকার অর্থে বদলাতে হলে, গণতান্ত্রিক করতে হলে, জবাবদিহিতাপূর্ণ করতে হলে আমাদের কতগুলো সুনির্দিষ্ট পরিবর্তন একেবারে অপরিহার্য, বিচার বিভাগের, সংসদ কিংবা আইন বিভাগের এবং সরকার ব্যবস্থার। এই 3 জায়গায় আমরা পরিষ্কার করে আমাদের প্রস্তাবগুলো তুলেছি। আমাদের দলের দিক থেকে, আমাদের জোটের দিক থেকে, এমনকি আমরা বৃহত্তর যুগপৎ আন্দোলনের মধ্যে অনেকগুলো সংস্কার যাতে আমরা পূর্ববর্তীকে আমরা অঙ্গীকার করি, সেই জায়গাটা ছিল। আজকে শিক্ষার্থীরাও সেই একই নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্ন তুলছেন এবং সেইটা আমি মনে করি যে বিরাট একটা জাতীয় ঐক্যমত্য ইতিমধ্যেই তৈরি হচ্ছে। প্রসঙ্গ যেহেতু এলো জুনায়েদ, একটু জানতেই চাই, একটা সময় কিন্তু এই প্রজন্মকে অনেক কটাক্ষর মুখোমুখি হতে হতো, বলা হতো যে এই প্রজন্ম তো শুধু সারাদিন মোবাইল ফোনে আসলে বুঁদ হয়ে থাকে, রাজনৈতিক সচেতনতা নেই। সেই প্রজন্ম কিন্তু প্রমাণ করে দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে আসলে মাথা উঁচু করে দাঁড়াতে হয় এবং আবু সাইদের মতো বুক চিতিয়ে দাঁড়াতে হয়। সেই জায়গা থেকে যদি এই প্রজন্ম নিয়ে একটু জানতে চাই, আমরা বর্তমান সময় দেখছি ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, শহর পরিচ্ছন্ন করছে। আমাদের এই প্রজন্ম যে সাহস, যে ঐক্য এবং তাদের যে স্বপ্নের প্রতি তাদের যে যাকে বলে যে একটা আন্তরিক একটা নিবেদন, এইটা আমরা লক্ষ্য করছি। এবং এটা যেমন আন্দোলনে তাদের এই জায়গাটা আমরা দেখেছি, কিভাবে তারা জীবন দিয়েছে, কিভাবে তারা ঐক্যবদ্ধ থেকেছে, কিভাবে এক একটি ডাকে লাখে লাখে কোটিতে ছাত্ররা সারা দেশে নেমেছে। এবং যেটা আমরা দেখলাম যে একদিকে ষড়যন্ত্রকারীরা, সুযোগ সন্ধানীরা নাশকতা সৃষ্টি করছে, অন্যদিকে আমাদের শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা, আমি একটু আগে এখান থেকে এসেছি, এই রাতেও সব বিভিন্ন পয়েন্টে তারা ট্রাফিক ব্যবস্থা যেভাবে নিয়ন্ত্রণ করছে, এইটা এবং মানে যাকে বলে যে বিনা পারিশ্রমিকে এই যে তাদের যে নিবেদন, এইটা প্রমাণ করে যে আমাদের এই তরুণরা, যে ডিভিডেন্ডের কথা এই সরকার বহুবার বলেছে, কিন্তু প্রকৃত অর্থে তরুণের যেই মানে রাষ্ট্র ব্যবস্থার সাথে যে সংযুক্তি, ওর ভোটের অধিকার কেড়ে সে রাষ্ট্র থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দিয়েছে তরুণদেরকে, সেই বিচ্ছিন্নতাকে আমরা অবিচ্ছিন্নতায় মানে অর্থাৎ সংযোগে রূপান্তরিত করার তরুণরা নিজেই তার হাতে তুলে নিয়েছে যে এই রাষ্ট্র, এই দেশ আমাদের, আমরা এই দেশ গড়ব। সেই জায়গাটাতে আজকে বাংলাদেশ একটা নতুন ভবিষ্যতের দ্বার প্রান্তে, নতুন সূর্যের দ্বার প্রান্তে, নতুন সূর্যোদয়ের। মাসুদ কামাল, এই বিষয়ে আপনি মন্তব্য করতে চান কিনা? কোন বিষয়ে? নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মের কথা। দেখেন, তরুণ প্রজন্মের কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ যে আন্দোলনটা গত 15 বছর ধরেই তো হাসিনা গভর্নমেন্ট আমাদের উপরে চেপেছিল। আমি প্রথম 5 বছরের কথা যদি বাদও দিই, পরবর্তী 10-11 বছর তো মানে তারা মানে খুবই নির্লজ্জের মতো ছিল। এবং এই সময় তো বিরোধী দল তো 15 বছর ধরেই তার বিরুদ্ধে আন্দোলন করছে। সেই আন্দোলনটা কিছুই অগ্রসর হয় না তা কিন্তু আমি বলবো না, কিন্তু চূড়ান্ত পরিণতি তো পায়নি। চূড়ান্ত পরিণতি পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের এই আন্দোলন অনেক ইতিবাচক ভূমিকা রেখেছে। কাজেই তাদের এটা অর্জনটাকে আপনি তো উড়াই দিতে পারবেন না। এখন এই আন্দোলন কেবল ছাত্ররাই করছে তা কিন্তু না, এর সঙ্গে সবাই ছিল, সাধারণ মানুষও ছিল। হয়তো একটা ইস্যুটা ঠিক মতো সবার মধ্যে ক্লিক করেছে, এই সময় দলগুলো আমরা সমর্থন জানিয়েছি, আমরা সবার ক্ষোভটা ছিল, সব মিলিয়ে হয়ে গেছে। এবং যেহেতু লাইমলাইটে ছিল ওরা, কাজে ওদের গুরুত্বটা অবশ্যই দিতে হবে, তারা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং তার মানে এই না আবার এটা এইভাবে কিন্তু ভাবা, আমি মনে করি এটা ঠিক হবে না। কারণ আমি আজকে দেখলাম প্রত্যেকটা মন্ত্রণালয়ের সঙ্গে ছাত্রদেরকে যুক্ত করা হচ্ছে।
তো মেবি এটা ইউনিক কিছু একটা হবে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, বাট আমার কাছে এগুলো নিয়ে এমন হয় যে খুব দ্রুত হচ্ছে এই কাজগুলো। এত দ্রুততার সঙ্গে এগুলো করলে আপনারা করেন, আমার কোনো আপত্তি নেই, আপনারা এতে করবেন, কিন্তু করছেন কেন? উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা কি আপনার মাথায় আছে? আমি আবারও বলি একটা জিনিস, এটা জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই। যাদেরকে নিয়ে কমিটি করা হয়েছে, মন্ত্রিসভা করা হয়েছে নতুন, এদের অনেককে আমি চিনি এবং এদের অনেকের ব্যাপারে নানা রকম বিতর্ক আছে, দুর্নীতির অভিযোগ আছে অনেকের বিরুদ্ধে, এবং সেগুলি নিয়ে চার্জশিটে দেওয়ার ব্যাপার পর্যন্ত পৌঁছছিল, এগুলো আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে উনি বিদেশ থেকে আসলেন, এই টিমটা আসলে কার? এটা কি ডক্টর ইউনূসের টিম নাকি এটা ছাত্রদের টিম? এটা বুঝতে হবে ভাই। কাজেই আপনি বিপ্লবটা আপনি সম্পন্ন করেছেন, বিপ্লবের মাথায় আপনি ছিলেন, তার মানে আপনি সব কিছু জেনে যাচ্ছেন, বিষয়টা এরকম নয়। আমি তো এটাও মনে করি যে ছাত্রদের একটা টিম থাকতে পারতো, লিয়াজো টিম, যারা ওদের সঙ্গে নিয়মিত বসতো। কিন্তু এখন একদম মন্ত্রণালয় যখন আপনি ঢুকিয়ে দিবেন, তখন প্রশ্নটা দাঁড়াবে কোথায়? তখন এখানে আসবে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সেটা কি? সেটা হলো আপনি কি আপনার দাবিগুলো নিয়ে যাচ্ছেন না আপনি দাবিগুলো বাস্তবায়ন করছেন? দুই জায়গাতে আপনি আছেন। তো এই বিষয়গুলো আমি মনে করি প্রথম কিছু ইমোশনাল ব্যাপার আসবে, আবেগজনিত কারণ আসবে, আবেগের মাধ্যমে এগুলো উঠছে, এগুলো হতে থাকবে। কিন্তু আমি মনে করি ধীরে ধীরে এগুলো একটা সিস্টেমেটিক ওয়েতে আসা উচিত। এটা শেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই মাসুদ কামাল, যে গণ অভ্যুত্থান আমরা দেখলাম, এক নায়কতন্ত্রের অবসান আমরা দেখলাম, এই গণ অভ্যুত্থান থেকে রাজনৈতিক দলগুলো কি শিক্ষা নেবে? নেওয়া উচিত, খুবই নেওয়া উচিত। যে রাজনৈতিক দলগুলো এক ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করে, যে রাজনৈতিক দলগুলো বংশানুক্রমিক রাজনীতি করে, মানে পরিবারতান্ত্রিক রাজনীতি করে, যে রাজনীতিকগুলি নিজেকে মানে ঈশ্বরের সমতুল্য মনে করে, এই রাজনৈতিক দলের নেতারা দল ছাড়বে না, দল ভেঙে টুকরো টুকরো হোক, আমি নেতা, আমার কথা অনুযায়ী সবাইকে চলতে হবে, এই সমস্ত মানসিকতা যে সমস্ত দলের নেতৃবৃন্দের মধ্যে আছে, তাদের শিক্ষা নেওয়া উচিত যে আপনার এই প্রক্রিয়া বেশি দিন চালাইলে আপনাকে এই একই রকম। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল, সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি জুনেস স্যার। একটা পয়েন্ট একটু বলার জন্য সুযোগ দেন, সেটা হচ্ছে যে এই যে অচল অবস্থা এই সরকার বহুদিন পূর্ববর্তী মানে পদত্যাগী সরকার, ফ্যাসিস্ট সরকার যে অবস্থাটা সৃষ্টি করেছিল, তাতে কিন্তু বাজার চলাচল ইত্যাদি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এখন দ্রব্যমূল্য যে জায়গায় আছে সাধারণ মানুষের জীবন কিন্তু বেশ নাভিশ্বাস। ফলে এই সরকারকে খুব জরুরি ভিত্তিতেও কিন্তু এই দিকে মানুষের জীবনের স্বস্তি আনার জায়গাতে খুব। আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখানেই শেষ করছি আরআই সেলেস্ট টেলিভিশনে সপ্তাহের দেশের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।